হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 4 এদের এসিসি B1 পেপার থেকে সাজেশন বানিয়ে দিচ্ছি। এর আগে অলরেডি সমস্ত সিসি পেপারের সাজেশন এবং মক টেস্ট আপলোড করে দিয়েছি। যারা দেখোনি, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নিতে পারো। আর এরপর মক টেস্টটাও আপলোড করে দেবো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর তোমাদের এক্সামের আগের দিনেতে এসিসি B1 এক্সামের আগের দিনেতে ইউটিউবে লাইভ ক্লাস করাবো, তো অতি অবশ্যই জয়েন করো। আর বাকি নেক্সট সেমিস্টারে যদি কেউ আমার কাছে অনলাইন ব্যাচেতে পড়তে চাও, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। ফিস হচ্ছে 450 রুপিস পার মান্থ। সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে ক্লাস হয়। লাইভ ক্লাস হয়ে যাওয়ার পর সেই ক্লাসটা রেকর্ডেড ফর্মে কিন্তু গ্রুপে দিয়ে দিই, ফলে কোনো ক্লাস মিস হয়ে যাওয়ার ব্যাপার থাকে না এবং সম্পূর্ণ সাজেস্টিভ ওয়েতে পড়ানো হয়ে থাকে, শর্ট কনসাইজ ওয়েতে। এবং আমার সাজেশন তো তোমরা সকলেই জানো, দীর্ঘ 5-6 বছর ধরে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, দেখো এই যে পেপারটা আছে, এই পেপারটা আগে একটু বুঝিয়ে দিই। এই B1 পেপারটা ক্রিয়েটিভ রাইটিং আছে। এবার এই ক্রিয়েটিভ রাইটিং থেকে তোমাদের 15 নাম্বারের 2টো কোশ্চেন আসে। এই 15 নাম্বারের যে 2টো কোশ্চেন, অর্থাৎ 30 নাম্বার, কীভাবে আসে না, এখানে কোশ্চেন আসে হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং, ক্রিয়েটিভ রাইটিং বলতে কী বোঝায়, তার বিভিন্ন ফিচার্স, অনেক কিছু বিষয় আসে। আর মোডস অফ ক্রিয়েটিভ রাইটিং, অর্থাৎ এই দুটো বিষয় থেকে আমাদের 15 নাম্বার করে 2টো কোশ্চেন আসবে, লিখতে হবে। ঠিক আছে, 2টো লিখতে হবে, অ্যাকচুয়ালি দুটো করে আসবে, 4টে আসবে, 2টো লিখতে হবে। পার্ট 1 পার্ট 2 থাকবে। এছাড়া আমাদের এখানে শর্ট স্টোরি অথবা পোয়েট্রি রাইটিং দিয়েছে, বাট শর্ট স্টোরিটা পাসের যাদের আছে তাদের দিয়েছে। আমাদের যাদের অনার্স আছে তাদের কিন্তু পোয়েট্রি রাইটিংটাই দিয়ে থাকে, তো পোয়েট্রি রাইটিং করতে হবে। কবিতা 10 লাইন মিনিমাম লিখতেই হবে, এরকম টপিক দিয়ে দেবে। আমি টপিক দিয়েও দিয়েছি নিচে। এছাড়া প্রিপেয়ারিং ফর পাবলিকেশন, এটা আমাদের দেয়নি, এখানে আমাদের আর্টিকেল রাইটিং দেয়। ঠিক আছে, 30 নাম্বারে একটা আর্টিকেল রাইটিং দেয়, আর পোয়েট্রি রাইটিংয়ে 20 নাম্বার থাকে। অর্থাৎ এখানে দেখো 30 নাম্বার হয়ে গেল বড় কোশ্চেন থেকে, 20 নাম্বার হয়ে গেল পোয়েট্রিটা তৈরি করার জন্য, আর 30 নাম্বার হয়ে গেল আমাদের কিন্তু এখানে যে আর্টিকেল তৈরি করতে হবে সেটার উপরে। অর্থাৎ দেখো 30-50, 30-20-50 এবং আরও 30-80। ঠিক আছে, তাহলে 80 নাম্বার কিন্তু পরীক্ষা হবে। এখান থেকে কোনো টিউটোরিয়াল থাকে না। 10 নম্বর অ্যাটেন্ডেন্স এবং 10 নম্বর ইন্টারনালের ওপরে কিন্তু নাম্বার আছে তোমাদের। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সিলেবাস গেল। এবারে কোন কোন পয়েন্টগুলো আমাদের হাইলাইটেড টপিকগুলো জেনে রাখতে হবে আগে। তার রিজন কি, কেননা ওই বিষয় কেন্দ্রিক কোশ্চেন আসে, যার কারণে আমি হাইলাইটেড পয়েন্ট বলে দিয়েছি। এটা যেরকম সাজেশন, তার সাথে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাসও বটে। এই ক্লাসটা অতি অবশ্যই মন দিয়ে শোনো। দেখো, আমাদের কয়েকটা বিষয় পড়ে রাখতে হবে, এগুলো তোমরা নিজেরা একটু বাড়িতে পড়ে রাখবে। প্রথমত ক্যারেক্টার ডেভেলপমেন্ট। ক্যারেক্টার অনেকভাবে হয়ে থাকে, রাউন্ড ক্যারেক্টার, তারপরে কার্ভ ক্যারেক্টার, স্টিল ক্যারেক্টার, ঠিক আছে, ডিলেমেটিক ক্যারেক্টার, অনেক টাইপের ক্যারেক্টার হয়ে থাকে। তো ফ্ল্যাট ক্যারেক্টার, এই যে ক্যারেক্টারগুলো সম্পর্কে একটু পড়ে রাখবে, কেননা এখানে ওখান থেকে কোশ্চেন আসে, ওখান থেকে তোমায় ইনক্লুড করতে হবে। সেই কারণে বলছি, গল্পের সেটিং কীরকম হয়, প্লট অ্যান্ড কনফ্লিক্ট কীভাবে কাজ করে, থিম অ্যান্ড মেসেজ কী কী ডিরাইভ করা হয়, লেখার যে ডিকশন বা স্টাইল বা ভয়েস, সেটাকে জেনে রাখতে হবে। তার বিগিনিং অ্যান্ড এন্ডিং, অর্থাৎ স্টার্ট থেকে এন্ডিংটা, অনেক গল্পের এন্ডিং গুরুত্বপূর্ণ, অনেক গল্পের স্টার্টিংটা গুরুত্বপূর্ণ, সমস্ত বিষয়গুলো জেনে রাখতে হবে। অ্যারিস্টটলের নাম নিশ্চয়ই শুনেছো, পোয়েটিক্স পড়েছো, অ্যারিস্টটলের কনসেপ্ট অফ ট্র্যাজিক হিরো পড়েছো নিশ্চয়ই। তো সেখানে তোমাদের অ্যারিস্টটলের দ্য 3 ইউনিটিস পড়ে রাখবে, কেননা এটা খুব গুরুত্বপূর্ণ। ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস অ্যান্ড ইউনিটি অফ অ্যাকশন। ঠিক আছে, এই 3টে জিনিস জেনে রাখবে। আচ্ছা, 3 ফিচার্স, এখানে প্লট, ক্যারেক্টার, ডিকশন, 3টে মেন ফিচার্স রূপে কাজ করে থাকে, সেই 3টে ফিচার্স জেনে রাখবে। কোলরেজের নাম নিশ্চয়ই শুনেছ। কোলরেজের 2টো ইমাজিনেশন ছিল, তার বায়োগ্রাফি আর লিটারেরিয়া, যেটা লিখেছিলেন প্রাইমারি ইমাজিনেশন আর সেকেন্ডারি ইমাজিনেশন মন্তব্য করেছিলেন, সেই বিষয়টা একটু পড়ে রাখবে। টি.এস. এলিয়টের ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট তোমাদের পরের সেমে পড়তে হবে, ভিডিও বানিয়েও রেখেছি। তো ট্র্যাডিশন, ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের বিষয়টা একটু জেনে রাখবে, কেননা এখান থেকে আমাদের পয়েন্টগুলো হাইলাইট করতে হবে, গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এ থেকে ইন্টারপ্রেট করতে হবে। ঠিক আছে, সেই কারণে একটু পড়ে রাখবে। আচ্ছা, এরপরে দেখো আমাদের 15 নাম্বারের যে কোশ্চেনগুলো আছে, আমি এখানে 15 মার্কসের কোশ্চেনগুলো এখানে কিন্তু দিয়ে দিয়েছি। ঠিক আছে, 15 মার্কসের যে কোশ্চেন আছে সর্বপ্রথম দিয়েছি, দেখো 1 নম্বর, এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল, 2021-এ এসেছিল। ক্রিয়েটিভিটি ইজ সাবজেক্টিভ অ্যান্ড নট অবজেক্টিভ। ঠিক আছে, ক্রিয়েটিভ রাইটিং, অর্থাৎ আমাদের গল্প লেখা,
ক্রিয়েটিভ রাইটিংটা কী বলা হয়েছে, এটা সাবজেক্টিভ, এটা কিন্তু অবজেক্টিভ নয়। এটাকে এক্সপ্লেন করতে বলেছিল, এক্সপ্লেন্স উইথ অ্যাডিকুয়েট ইলাস্ট্রেশন। অর হিসেবে কী কী হতে পারে দিয়ে দিয়েছি দেখো। হোয়াট আর সাম of the basic practices an aspiring writer should follow for successful presentations of his work? একজন লেখক ভালো গল্প, সাকসেসফুল স্টোরি লিখতে চায়, তার কোন কোন বিষয়কে ফলো করা উচিত, এই বিষয়টা দেয়া হয়েছে। ঠিক আছে, এটা 2021-এ এসেছিল, এটাই এসেছিল, ওটাকে হিসেবে দিয়েছি, অর হিসেবে আছে। অর হিসেবে আর কি দিয়েছি দেখো, রাইট দ্য মোড অফ ক্রিয়েটিভ রাইটিং অ্যাকর্ডিং টু সাবজেক্টিভ ভিউ। ঠিক আছে, অতি অবশ্যই সাবজেক্টিভ ভিউ থেকে বলতে হবে, এটা বুঝতে পেরেছো আশা করি। তারপরে দেখো, এটা 1 নম্বর কোশ্চেন গেল। তারপরে 2-এর যে কোশ্চেনটা দিয়েছি, 2-এর কোশ্চেনটায় বলা আছে যে ক্যান ক্রিয়েটিভ রাইটিং বি টট, অর্থাৎ ক্রিয়েটিভ রাইটিং কি শেখা যেতে পারে, এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে। এর সাথে বলা হয়েছে হোয়াট আর সাম অফ দ্য বেনিফিটস অফ ক্রিয়েটিভ রাইটিং, ক্রিয়েটিভ রাইটিংয়ের কী কী সুবিধা আছে। অর হিসেবে দিয়েছি ডু ইউ থিঙ্ক দ্যাট ক্রিয়েটিভ রাইটিং ইজ নট ডিপেন্ডেড অন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন সাবস্টেন্সিয়েট ইউর অ্যান্সার, অর্থাৎ আমাদের অ্যাকাডেমিক রাইটিং ক্রিয়েটিভ রাইটিং লেখার জন্য কি আমাদের অ্যাকাডেমিক স্কিলটা সত্যি প্রয়োজন, আমাকে কি মাস্টার্স করতে হবে, পিএইচডি করতে হবে লিটারেচারে, তবেই আমি জানবো, আমি তবেই লিখতে পারবো, এরকম কোনো ব্যাপার আছে? তুমি কি মনে করো? সেটাকে ইলাস্ট্রেট করতে বলেছে, সেটাকে বলতে বলেছে। নিশ্চয়ই জানো যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন ম্যাটার করে না ক্রিয়েটিভ রাইটিংয়ের জন্য, সেই বিষয় নিয়েই আলোচনা করবে এবং তার সাথে বলবে যে হ্যাঁ, অ্যাকাডেমিক স্কিল থাকলে বা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন থাকলে তো অতি অবশ্যই খুবই ভালো, তবে এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, এইভাবে বর্ণনা করবে। আচ্ছা, 3-এর যে কোশ্চেন দিয়েছি, ইজ ক্রিয়েটিভিটি লিমিটেড টু দ্য স্পিয়ার অফ লিটারেচার অর ক্যান ইট বি ফাউন্ডস ইন দ্য আদার ফিল্ডস অফ এভরিডে লাইফ টু? এটা কি শুধুমাত্র সাহিত্যের মধ্যেই সীমাবদ্ধ ক্রিয়েটিভিটি, নাকি প্রত্যেক দিন জীবনযাত্রা আমরা এটা দেখতে পাই? তুমি কি মনে করো? এক্সপ্লেন্স উইথ ইলাস্ট্রেশন, ব্যাখ্যা করতে বলেছে। অর হিসেবে দিয়েছি হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং, এর সাথে দিয়েছি রাইট সাম ফিচার্স অফ ইট। ঠিক আছে, এর ফিচার্সগুলো লিখতে বলেছি। 4-এর কোশ্চেন দিয়েছি ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি ইজ অ্যাস্থেটিক্যালি মোটিভেটেড ডট 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 দেওয়া আছে এবং এটা একটা কোটেশন। ঠিক আছে, বলা হয়েছে ইট ইজ আ পার্সোনাল অ্যাক্টিভিটি ইনভলভিং ফিলিং, হাইপেন দিয়ে দেওয়া আছে হাউ উড ইউ ডিফাইন অ্যান্ড এক্সপ্লেন্স ক্রিয়েটিভ রাইটিংস ইন দ্য লাইটস অফ দিস স্টেটমেন্ট, অর্থাৎ এই স্টেটমেন্ট সম্পর্কে তুমি কি মনে করো, এই স্টেটমেন্টটাকে হাইলাইট করো যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি ইজ অ্যাস্থেটিক্যালি মোটিভেটেড, ইট ইজ আ পার্সোনাল অ্যাক্টিভিটি ইনভলভিং ফিলিংস, এটাকে এক্সপ্লেন করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা, এর সাথে আমি দিয়েছি দেখো, এর সাথে দিয়েছি যে ক্যান ক্রিয়েটিভ রাইটিং শুড বি ফিকশনাল অর ইট মে বি ব্লেন্ড অফ বোথ ফিকশন অ্যান্ড রিয়েলিটি, মানে ক্রিয়েটিভ রাইটিং কি শুধু ফিকশনাল হবে নাকি বাস্তব আর ফিকশন দুটো মিলিয়ে মিশিয়ে হতে পারে, সেই বিষয়টা বলতে বলা হয়েছে। এখানে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও রেখেছি আর তার সাথে কিছু নিউ কোশ্চেনও অ্যাড করেছি। আর সবশেষে আমি একটা কোশ্চেন বলবো যেটা এখানে আমার লেখা হয়নি, টাইপ করা হয়নি, সেটা মুখে বলবো, একটু নোট ডাউন করে নেবে, শেষে বলছি। আচ্ছা, 5-এর কোশ্চেনটা দিয়েছি হাউ ইজ ক্রিয়েটিভ রাইটিং ডিফারেন্ট ফ্রম অ্যানালিটিক অর প্র্যাগমেটিক ফর্ম অফ রাইটিং, অর হিসেবে দেওয়া আছে হোয়াট দ্য ইম্পর্টেন্স অফ প্লট, ক্যারেক্টার অ্যান্ড ডিকশনস উইথ 3 ইউনিটিজ টু রাইট আ ক্রিয়েটিভ রাইটিং, অর্থাৎ একটু আগেই যেটা বলছিলাম। ঠিক আছে, রাইট দ্য ইম্পর্টেন্স, এখানে দেওয়া আছে রাইট দ্য ইম্পর্টেন্স অফ প্লট, ক্যারেক্টার অ্যান্ড ডিকশনস উইথ 3 ইউনিটিজ টু রাইট আ ক্রিয়েটিভ রাইটিং, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ 3টে ইউনিটি বা 3টে ইম্পর্টেন্স বিষয়টাকে, প্লট, ক্যারেক্টার, ডিকশনকে গুরুত্ব দেওয়া কতটা যুক্তি সাপেক্ষ বা কতটা গুরুত্বপূর্ণ সেটাকেই বলতে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এর পরে যে কোশ্চেনটা দিয়েছি দেখো, পরের কোশ্চেন 6-এর কোশ্চেন কোটেশনে আছে যে অল স্টোরিজ মাস্ট টেল অফ আ স্ট্রাগলস অর কনফ্লিক্ট, এটা কোটেশন হিসেবে দেওয়া ছিল, এটা প্রিভিয়াস ইয়ারেও এসেছে 2022-এ। এক্সপ্লেন্স উইথ ইলাস্ট্রেশন, অর হিসেবে দেওয়া আছে যে হাউ টু রাইট আ শর্ট স্টোরি, কীভাবে একটা শর্ট স্টোরি লিখবো। অর হিসেবে দেওয়া আছে হুইচ থিংস শুড ফলো টু রাইট আ বেস্ট শর্ট স্টোরি। অর হিসেবে দেওয়া আছে হোয়াট হিস্টোরিক্যাল অর ফিউচারিস্টিক্স এলিমেন্ট শেপ দ্য ওয়ার্ল্ড অফ ইয়োর স্টোরি, এটাকে অর হিসেবে আরও একটা নোট করে নাও, এটাকে অর হিসেবে যে হাউ আ রাইটার ডিরাইভস হিজ আইডিওলজি থ্রু হিজ স্টোরি টু দ্য রিডার্স, এইভাবে লিখতে পারো, বা অন্যভাবেও ঘুরিয়ে লিখতে পারো যে হাউ আ রাইটার কমিউনিকেট টু দ্য রিডার্স উইথ হিজ স্টোরি।
ঠিক আছে, এইভাবে এটাকে অর হিসেবে একটা নোট ডাউন করে নাও। আচ্ছা, লাস্ট দিয়েছি দেখো, হোয়াট ইজ দ্য মোস্ট ফিটিং ওয়ে টু কনক্লুড ইয়োর স্টোরি? ডাজ ইট প্রোভাইড রেজলিউশনস অর লিভ কোশ্চেন্স আনঅ্যান্সার্ড? অর্থাৎ আমরা জানি শর্ট স্টোরিতে কি বলা হয়, যে ছোট প্রাণ ছোট ব্যথা, রবি ঠাকুরের মন্তব্য, ছোট ছোট দুঃখ কথা নিতান্ত সঙ্গরবে, শেষ হয়েও হইল না শেষ। অর্থাৎ ছোট গল্পে প্রপার এন্ডিং দেয়া হয় না। তুমি কি মনে করো যে সেখানে প্রশ্ন তৈরি করে রাখা প্রয়োজন, নাকি এটা একটা প্রপার রিজলিউশন দেওয়া উচিত? তুমি কি মনে করো সেটা বলতে বলা হয়েছে। এই কোশ্চেনগুলো করলে আশা করি পেয়ে যাবে। আচ্ছা, তারপরে তোমাদের কবিতা আছে, কবিতা লিখতে হয়। কবিতার এখানে কয়েকটা টপিক দিয়েছি। গতবারেও আমি ক্লাসে বলেছিলাম, গতবারে আমি এসিসি সাজেশন বানাইনি, এটা আমার নিজের গিল্ট ফিল হচ্ছিল, কেননা আমি ক্লাসে যেগুলো বলেছিলাম সেগুলোই এসেছিল। ওদের যে পেপারগুলো পড়িয়েছিলাম এবং যেগুলো যেগুলো থেকে পোয়েট্রি লিখতে দিয়েছিলাম সেগুলো থেকে এসেছিল। ফলে এই জিনিসটা গতবারে বানাইনি বলে গিল্ট হচ্ছিল, এবারে বানিয়ে দিয়েছি সেই কারণে। কি কি দেখো, বিউটি অফ নেচার থেকে আসে। বিউটি অফ নেচার থেকে কি কি পয়েন্ট, এগুলো জাস্ট প্র্যাকটিস করে রাখবে। পোয়েট্রি রাইটিং একটু প্র্যাকটিস করে রাখলেই নিজেরাই লিখতে পারবে। কোন কোন পয়েন্টগুলো প্র্যাকটিস করে রাখবে সেগুলো একটা নেচার ওরিয়েন্টেড করে রাখবে, সেটা সামার, উইন্টার, মনসুন, অটাম, রেইনি বা ক্লাউডস, এরকম ওরিয়েন্টেড কিছু করে রাখবে। রিলেশন ভিত্তিক এসে থাকে, যেরকম ফ্রেন্ড, টিচার, মাদার, ফাদার, ব্রাদার, সিস্টার, লাভার, এরকম টাইপের হয়ে থাকে। যেরকম গতবার দেখলে বুঝতে পারবে যে মানে গত 2022-এর কোশ্চেনেতে মাদার নিয়ে এসে গেছিলো, অথচ এটা আমি ওদের ক্লাসে করতেও দিয়েছিলাম। বুঝতে পারছো? কেন এগুলো কমন টপিক। সোসাইটি ওরিয়েন্টেড থাকে, স্কুল, স্টুডেন্ট লাইফ, আইসোলেশন, কালচার অ্যান্ড ফেস্টিভ্যাল, কেরিয়ার, সেলফ আইডেন্টিটি, জাস্টিস, হেলথ, মানি, টেকনোলজি, সিটি অ্যান্ড ভিলেজ লাইফ, এরকম টপিক আসে। আর অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত কিছু বিষয় থেকে, ফর এক্সাম্পল পিস, হ্যাপি, এমোশন, নস্টালজিয়া, অ্যাগনি মানে যন্ত্রণা, ইলনেস, তারপরে প্রেসার, লাইফ, ডেথ, ড্রিম, ফিয়ার, এই সমস্ত টপিকগুলো করে রাখবেন। করে রাখলে কমন পেয়ে যাবে। এরপরে আমাদের লাস্ট যে পার্টটা আছে, ইম্পর্টেন্ট আর্টিকেল। ঠিক আছে, ইম্পর্টেন্ট আর্টিকেলের মধ্যে তোমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স বেস্ট থাকবেই থাকবে। একটা নয়, একাধিক থাকে। সেখানে তোমাদের একটা লিখতে হবে, 4টে থাকে, তার মধ্যে যে কোনো একটা লিখতে হবে। তো সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স বেস্ট কিছু আসে আর কিছু কমন টপিক বেস্ট আছে। কারেন্ট অ্যাফেয়ার্স বেস্টই মেনলি আমরা দেখতে পাই। তো কারেন্ট অ্যাফেয়ার্স বেস্টের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ আমি দিয়েছি, ওদের যেরকম এসে আছে তোমাদের সেরকম আর্টিকেল একই 30 নাম্বারই করতে হবে। কতগুলো পেজে লিখতে হবে বা কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, এই নিয়ে অনেকের কনফিউশন হয়। দেখো, তোমাদের এখান থেকে 30 নাম্বার আছে, প্রতি 5 নাম্বারের জন্য 200টা ওয়ার্ড হয়। ফলে তোমাদের জানো 15 নাম্বারের নোটের জন্য 600 ওয়ার্ডস লিখতে হয়। এখানে 30 নাম্বার মানে তার ডাবল করে নাও, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের 1200 ওয়ার্ডসের মতো লিখতে হয়। এবার 1200 ওয়ার্ডস পেজে কাউন্ট করলে ওই 8 পেজ 9 পেজের মতো হয়। ঠিক আছে, 8 পেজ বা 7.5 পেজ হলেও কোনো প্রবলেম নেই, বা 1100 ওয়ার্ডস হলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, একটু কম বেশি হতে পারে, কোনো অসুবিধা নেই তার জন্য। বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে দেখো কি কি পয়েন্টের ওপরে ফোকাস করতে হবে। সর্বপ্রথম কি কি পয়েন্ট করে রাখবে, আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া। অর্থাৎ আজকে টুডে ইন্ডিয়া আনএমপ্লয়মেন্ট কোন লেভেলে বেড়েছে নিশ্চয়ই সকলে জানো। তো সেইখানে সাবস্টিটিউট অফ জব, আমি ওই কারণে অর হিসেবে দিয়েছি যে অল্টারনেটিভ জব ইন ইন্ডিয়া টুডে। অর হিসেবে দিয়েছি অ্যাসেস দ্য এথিক্যাল ডিলেমা সারাউন্ডিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই অ্যান্ড ইটস পোটেনশিয়াল কনসিকুয়েন্সেস ইন ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ। বিভিন্ন ফিল্ডেতে, বিভিন্ন সেক্টরেতে এআই এর ব্যবহার এবং মানুষ কর্ম ছাঁটাই হচ্ছে, সেই বিষয়ে বলতে বলা হয়েছে। অর হিসেবে দিয়েছি হাউ এআই ইম্প্যাক্ট ইন ওয়ার্ক অ্যান্ড জব প্লেসেস ইন কর্পোরেট সেক্টর। কীভাবে কর্পোরেট সেক্টরেতে এআই এর জন্য জব কেড়ে নিচ্ছে এআই, সেই বিষয়টাকে বলবে। অর হিসেবে দিয়েছি দ্য ফিউচার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর ভবিষ্যৎ। 2-এর কোশ্চেন দিয়েছি দ্য রোল অফ টেকনোলজি ইন মডার্ন এডুকেশন। বর্তমানে অনলাইন এডুকেশন চলে আসছে, দেখেছো মডার্ন এডুকেশন কীরকমভাবে অনলাইনে শিক্ষা দেওয়া হচ্ছে, কত শিক্ষার স্কেলটা বেড়েছে, সেই বিষয়গুলো। মডার্ন এডুকেশন সিস্টেম, ডিজিটাল ওয়েতে পড়ানো হচ্ছে। অনলাইন এডুকেশন সিস্টেম অর হিসেবে দিয়েছি অনলাইন লার্নিং ভার্সাস ট্র্যাডিশনাল ক্লাসরুম এডুকেশন, কোনটা বেস্ট সেই নিয়ে বলতে বলা হয়েছে। অর হিসেবে দিয়েছি রোল অফ টিচার্স ইন শেপিং ফিউচার জেনারেশন, অর্থাৎ ফিউচার জেনারেশনকে সঠিক মাপে তৈরি করার জন্য একটা টিচার কতটা কি ভূমিকা থাকে সেই বিষয়টা।
ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের ভবিষ্যৎ অর্থাৎ রিনিউয়েবল এনার্জি থেকে কোশ্চেন দিয়েছি যে রিনিউয়েবল এনার্জি এটা কি আমাদের ফিউচার, দ্য ফিউচার অফ পাওয়ার জেনারেশন, ওর হিসেবে রিনিউয়েবল এনার্জি ভার্সেস নন রিনিউয়েবল রিসোর্সেস। ঠিক আছে। তারপরে দিয়েছি মেন্টাল হেলথ সম্পর্কে, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ইন দ্য পোস্ট প্যান্ডামিক এরা, প্যান্ডামিকের পরে আমাদের মেন্টাল হেলথে সত্যি একটা ইম্প্যাক্ট পড়েছে, তো সেই বিষয় নিয়ে বলতে বলা হয়েছে। ওর হিসেবে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, ওর হিসেবে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ডেলি লাইফ অ্যান্ড এডুকেশন, ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন মেন্টাল হেলথ, ওর হিসেবে ইম্প্যাক্ট অফ রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ। গতবারে ওদের সাইবার বুলিং করিয়েছিলাম, দেখো সাইবার বুলিং এসেও ছিল, বুঝতে পারছো। যাই হোক, তারপরে দেখো পরের কোশ্চেন দিয়েছি ইন্ডিয়াস উইনিং অ্যাচিভমেন্টস ইন আইসিসি ওয়ার্ল্ড কাপ 2024, এটা করে রাখবে রিসেন্ট কারেন্ট টপিকের মধ্যে। ওর হিসেবে ডেমোক্রেসি ইন ইন্ডিয়া, রিসেন্টলি ভোটও হয়ে গেল 4 তারিখে, রেজাল্টও দেখেছো, তো এটাকে ওর হিসেবে দেওয়া হয়েছে যে ভোট ইজ আ ফলস স্যাটিসফ্যাকশন ইন ইন্ডিয়া, ডু ইউ এগ্রি? তুমি কি মনে করো যে ভোট হচ্ছে মিথ্যা একটা যে স্যাটিসফ্যাকশন আমাদের দেয়া, তুমি কি মনে করো? ওর হিসেবে রাইট অ্যান আর্টিকেল অন হাউ গভর্নমেন্ট কন্ট্রোল আস অন রিলিজিয়াস ম্যাটার, জানো যে ধর্মভিত্তিক কীরকম ইন্ডিয়াতে হয়ে থাকে, পলিটিক্যাল ট্রেচারি হয়ে থাকে, পলিটিক্যাল রিলিজিয়াস ম্যাটার কেন্দ্রিক, তো সেই বিষয়টা বলবে। তারপরে দিয়েছি বাজেট 2024, ঠিক আছে। রিসেন্টলি বাজেট হলো, সকলেই দেখেছো নিশ্চয়ই, সকলেই জানো কীরকমভাবে গরিবের পকেট ফাঁকা করার প্রচেষ্টা চলছে, 3 লাখ থেকে ট্যাক্স দেওয়া শুরু করতে হয়েছে। ফলে এই বিষয়টা একটু পড়ে রাখবে, জেনে রাখবে, খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবু জাস্ট জেনে রাখবে। এখানে ইন্ডিয়াস 5th লার্জেস্ট র্যাঙ্ক, ঠিক আছে, ইন গ্লোবাল ইকোনমি, ঠিক আছে, ইন্ডিয়াস র্যাঙ্ক ইন 5th লার্জেস্ট ইকোনমি ইন গ্লোবাল ইকোনমি, সেই বিষয়টাও একটু পড়ে রাখবে এর সাথে, ঠিক আছে। বাজেটের অর হিসেবে জিডিপিতে আমাদের বর্তমানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে টোটাল ওয়ার্ল্ডের মধ্যে 5th, ঠিক আছে, টোটাল গোটা ওয়ার্ল্ডের মধ্যে 5th লার্জেস্ট কান্ট্রিতে পরিণত হয়েছে, রিচেস্ট কান্ট্রি, তো সেই কারণে একটু পড়ে রাখবে। আচ্ছা, তারপরে ক্রিপ্টোকারেন্সি, এটার মধ্যে হাইপ অর ফিউচার অফ ফাইন্যান্স, যে কীরকমভাবে ক্রিপ্টোকারেন্সির হাইপ তৈরি হয় বা এর ভবিষ্যৎ কী। ওর হিসেবে হাউ ইউথ ইনভলভ ইন ফ্যান্টাসি ওয়ার্ল্ড, কীরকমভাবে আজকে জানো যে ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে হাজার একটা গেম, যেখানে স্বপ্ন দেখানো হয়, ফ্যান্টাসি গেম, সেখানে টাকা লাগিয়ে টাকা গায়েব হয়ে যায়, গ্যামলিং টাইপের, তো সেই বিষয়টা একটু পড়ে রাখবে, কীরকমভাবে ইউথ ভুল পথে চালিত হচ্ছে, মিসইউজ হচ্ছে, সেই বিষয়টা একটু জেনে রাখবে। আর লাস্ট হচ্ছে আরবানাইজেশনস অ্যান্ড ইটস এনভায়রনমেন্টাল এফেক্ট, কীরকমভাবে আরবানাইজেশন হচ্ছে বা প্রকৃতির ওপরে কী প্রভাব পড়ছে, সেই বিষয়টা একটু পড়ে রাখবে। এগুলো হচ্ছে কারেন্ট টপিক। এবারে আমরা কিছু কমন টপিকে চলে যাচ্ছি। কিছু কমন টপিকের মধ্যে এখানে 4টে টপিক দিয়েছি, যেরকম জেন্ডার ইকুয়ালিটি সম্পর্কে ইন ওয়ার্কপ্লেস, মহিলাদের পজিশন বা রেসিয়াল ডিসক্রিমিনেশন হতে থাকে বা সোশ্যাল জাস্টিস মুভমেন্ট, এই বিষয়টা একটু পড়ে রাখবে। নেক্সট হচ্ছে ইম্প্যাক্ট অফ প্লাস্টিক পলিউশন ইন ওশান, কীরকমভাবে সমুদ্রের ওপর পলিউশন হচ্ছে, এটাকে ওর হিসেবে ওয়াটার পলিউশন করে রাখতে পারো বা আর্থ পলিউশন, এই বিষয়গুলো একটু জেনে রাখবে। ন্যাচারাল ডিজাস্টার লাইক সাইক্লোন, রেমাল হলো রিসেন্টলি, সুনামি, ল্যান্ডস্লাইডস, আর্থকোয়েক, ড্রট, এগুলো জাস্ট একটু দেখে রাখবে, ঠিক আছে। অ্যাক্সিডেন্ট বেসিস কিছু, যেরকম বাস, ট্রেন, প্লেন ক্র্যাশ, রিসেন্টলি যেরকম ট্রেন অ্যাক্সিডেন্ট হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তো এইগুলো একটু পড়ে রাখবে, ঠিক আছে, এইগুলো পড়ে রাখলেই হয়ে যাবে। এই হচ্ছে তোমাদের ওভারঅল টোটাল সাজেশন। ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর নেক্সট সেম থেকে যদি কেউ অনলাইন ব্যাচেতে আমার কাছে পড়তে চাও, অতি অবশ্যই যোগাযোগ করতে পারো, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এক্সাম হয়ে যাওয়ার পরে একটা কমেন্ট এসে করে যেও কেমন এক্সাম হলো, কতটা সাজেশন কমন এলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সকলে ভালো থেকো, বাই।